জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্রমেই কোণঠাসা হয়ে ওঠা বাংলাদেশের নাগরিক ভেবেছিল এবারে অন্তত আমরা মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারবো, কিন্তু আসলেই কি পরিস্থিতি সেই দিকেই আমাদেরকে নিয়ে যাচ্ছে? পরিবেশ কি ফিরে এসছে, অথচ আমরা কি আসলে পারছি উদ্বেগিত না হয়ে প্রতিটি দিন পার করতে? আপনি আমরা কি নিরুদ্বিগ্নভাবে আমাদের দিনগুলো পার করতে পারছি? এসব নিয়ে অনেক কথাই থেকে যায়, কিন্তু কেন, কি কারণে আসলে প্রতিনিয়ত বাংলাদেশে বিগত গেল 2 সপ্তাহ ধরে যেই ধরনের ঘটনা, যে ধরনের সংঘাত সহিংসতা আমরা দেখেছি, সেই সব কিছু আসলে পেছনে কার হাত, কার ষড়যন্ত্র কিংবা কোনো গুজব কাজ করছে কিনা, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, ভেতরে বাহিরে গুজব ও ষড়যন্ত্র নিয়ে আজকের আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন কর্নেল আব্দুল হক, পিএসসি অবসরপ্রাপ্ত এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, এবং আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TBN 24 নিউজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কর্নেল আব্দুল হক, আপনার কাছে আমি শুরু করতে চাই। একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারে সাধারণ রিক্সা চালক, তারাও আন্দোলন করছেন। সেখান থেকে গণমাধ্যমগুলোর সামনে আমরা দেখেছি নানানভাবে অতর্কিত হামলা হয়েছে। সেই সব কিছু মিলিয়ে পরিস্থিতিকে কি আসলে স্বাভাবিক বলার কোনো সুযোগ আছে? এগুলো কি নিছক শুধুই আন্দোলন, নাকি আসলে অন্য কিছু ভাবার সুযোগ আছে আমাদের সামনে? অনেক ধন্যবাদ আপনাকে। আজকের বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। দেখুন, ফ্যাসিস্ট মাফিয়া শেখ হাসিনা, প্রথমত আমি বলতে চাই সে মানবরূপী একজন দানব, মানবরূপী দানব। সে এদেশে যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তিনি আসলে ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত কিংবা কোনো কিছু করেননি। তিনি একটি প্রতিবেশী দেশের, আমাদের সরাসরি বলি ইন্ডিয়া, নাম বলতে দ্বিধা নাই, তার নিয়োজিত, সে দেশে প্রশিক্ষিত, এবং সে তার বোন এবং তার যারা লেসপেন্সার আছে সকলকে শতভাগ প্রশিক্ষিত করে এ দেশটাকে চিরতরে ইন্ডিয়ার অংশ করার জন্য তাকে প্রেরণ করে। সেই কারণে ইন্ডিয়া যে সমস্ত কাজগুলো তার দ্বারা করানোর জন্য প্রেরণ করেছিল, একটা একটা করে সে বাস্তবায়ন করছিল। প্রথমত এসেই পুরো জাতিকে সে দুই ভাগে বিভক্ত করে দিল। শুধু জাতিকে নয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছে, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, স্বাধীনতার চেতনা, চেতনা বিপরীত, এবং সবগুলো এগুলো তাদের বানানো কথা। স্বাধীনতার চেতনা ছিল সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, সেটাকে চেঞ্জ করে তাদের ইচ্ছা মতো করেছে। এবং কারণটাও বলি, এই আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। আপনি দেখাতে পারবেন না গোপালগঞ্জের কিংবা আওয়ামী লীগের কোনো কর্মী, কোনো ধরনের এই ধরনের লোক আছে যারা মুক্তিযুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশের আপামর জনসাধারণ, সাধারণ মানুষ, যাদেরকে প্রশিক্ষিত করেছিল আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল আতাউল গনি উসমানীর নেতৃত্বে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছে। কারো দয়ায়, কারো অনুকম্পায় দেশ কিন্তু স্বাধীন হয়নি। সেই স্বাধীন দেশটায় তারা সৈন্য পাঠিয়েছিল যুদ্ধের শেষ পর্যায়ে এসে। আমরা যখন যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করব, সে সময় তারা তাদের সৈন্য পাঠিয়ে বিনা যুদ্ধে মেদিনী জয় করে তারা এগ্রিমেন্ট অফ সারেন্ডার এগ্রিমেন্ট, ইনস্ট্রুমেন্ট বলা হয়, সেটাকে সাইন করালো। অথচ এটা কিন্তু আমরাই করে ফেলতে পারতাম আর মাত্র 15-20 দিন পরে। সেখানে তখন এসেছিল তারা, তাদের বিশাল সৈন্যবাহিনী দেশে চিরদিন থাকার জন্য এসেছিল। তারা আমাদের দেশের প্রশাসন চালানো শুরু করেছিল, ইন্ডিয়ার মুদ্রাও এই দেশে প্রচলন করে দিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের এই দেশ থেকে চলে যেতে হয়। এবং এখানে একটি কথা বলতেই বাধ্য, আমি বলা অবশ্যই মনে করি যেটা সঠিক হবে, শেখ মুজিবুর রহমানের কারণে কিন্তু তারা এই সৈন্য এই দেশ থেকে নিতে বাধ্য হয়েছিল। যদি শেখ মুজিব, তারা মনে করে না যে শেখ মুজিব ফিরে আসবে, ফিরে আসার ফলে একটা লাভ হয়েছে, আমরা সৈন্য প্রত্যাহার করতে পেরেছি। কিন্তু সেখানেই শেষ নয়। শেখ মুজিব তো তার দীর্ঘ 3.5 বছর দেশটাকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেই ধরনের ঘটনা আমি যেতে চাই না। শেখ হাসিনায় ফিরে আসি। শেখ হাসিনা এমন একটা প্রবঞ্চনা করেছে এই দেশের প্রত্যেকটা জায়গায়। আপনারা দেশ টিভিতে মনে করেন, এই দেশ টিভির বিগত 15 বছরের ইতিহাস যদি দেখেন, আপনাদেরকে কিন্তু স্বাধীনভাবে কাজ করতে দেয়নি। আপনাদের এখানে কোনো মানুষকে আনা হয় নাই,
কোনো বক্তাকে আনা হয় নাই যে দেশের পক্ষে কথা বলবে, ইন্ডিয়ার অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলবে। ঠিক একইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সে নষ্ট করে দিয়ে যখন চলে যাবে, সে কিন্তু বড় বড় কথা বলতো যে আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব না, বলেছে কিনা? শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছে, পালিয়ে গেছে তার নিজের। এখানেও তো একটি প্রশ্ন থাকে কর্নেল আব্দুল হক, এই যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই সরকারের যিনি আসলে মূল হোতা ছিলেন, তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সবকিছু এতই সহজ? এটা অতি সহজ। কেন সহজ? ইন্ডিয়া এমন একটি দেশ, এই দেশটা হলো ষড়যন্ত্রের হেডকোয়ার্টার। দেশটা দিল্লি বলেন, 10 সফদরজং রোড আছে একটা তাদের, এই সব এইখানে এই ষড়যন্ত্রের আড্ডাখানা। সেখানে বসে পৃথিবীতে কোন জায়গায় কত গুড় লাগানো যায় ইন্ডিয়া সে কাজটা করে। এই জায়গাটিতে নাজমুল আশরাফ, যদি একটু আপনার কাছে আসি, যে ভারতের যে কাজের কথা বলছিলেন কর্নেল আব্দুল হক, ভারতের কি তাহলে কোনো চক্র বিক্ষিপ্তভাবে নানান মোড়কে বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এবং তাদের ইন্ধনেই আসলে একের পর এক বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে? এটা তো স্পষ্ট পরিষ্কার। প্রত্যেকটা ঘটনা যদি আপনি ব্যাখ্যা করেন, ঘটনাগুলো কি ধরনের, কখন ঘটছে, কারা ঘটাচ্ছে, পেছনে কারা, ভারতের প্রতিক্রিয়া কি, সেখানে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ভূমিকা কি, এই ঘটনাগুলো দেখলে তো বোঝা যায় যে ওখান থেকে এগুলো করা হচ্ছে, ইন্ধন দেওয়া হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে, এখন ধরেন কর্নেল আব্দুল হক ভারতের ভূমিকার কিছু কিছু বিষয় বলেছেন। আমি যদি একটানে যদি বলি, ৭১-এর মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে এসে আমাদের সাথে যোগ দিয়ে বিজয় ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে ২০২৪-এর জুন মাস পর্যন্ত এরা টানাই তো বাংলাদেশের সাথে কি বলবো একরকমের প্রতারণা করেছে বিভিন্ন কায়দায় বিভিন্ন সময়ে। বাংলাদেশে ৫৩ বছরে অনেক রকমের সরকার ছিল। সেই স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সরকার থেকে শুরু করে তারপরে সামরিক সরকার, বেসামরিক সরকার, আধা সামরিক সরকার, সেনা সমর্থিত সরকার, নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার, ফ্যাসিবাদী সরকার, এরকম ধারাবাহিকভাবে চলেছে। সবসময় ভারত আমাদেরকে ঠকিয়েছে, প্রতারণা করেছে, নিজেদের স্বার্থ উদ্ধার করেছে, আন্দোলনের কার্ডও ছুঁড়েছে। হ্যাঁ, অনেক কিছু। মানে ভারত এই ৫৩ বছরের কখনোই বসে থাকে না, ৭১ থেকে শুরু করে। কিন্তু গত ১৬ বছর নিয়ে কেন বেশি আলোচনা? গত ১৬ বছর ভারত যা করেছে বাংলাদেশকে নিয়ে, তাদের তাবেদার সরকার এখানে বসিয়ে, এইটা ৫৩ বছরের বাকি সব বছর যোগ করলেও ধারে কাছে যাবে না। যেভাবে তাদেরকে ক্ষমতাসীন করেছে, যেভাবে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, বিনিময়ে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার ভারতকে যা কিছু দিয়েছে, যেটা শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন, আজীবন মনে রাখবে এত কিছু দিয়েছি। আপনি কারটা দিয়েছেন? আপনার বাপেরটা দিয়েছেন, আপনি এই দেশের মানুষেরটা দিয়েছেন, বাংলাদেশের সম্পদ দিয়েছেন, বাংলাদেশের স্বার্থ আপনি হানি করেছেন। এটা গর্ব করে বলার কিছু না। তার মানে হচ্ছে, যে কথা আমরা এত বছর শুনে আসছি, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য যেনতেন নির্বাচন, নির্বাচনের নামে প্রহসন, তার মাধ্যমে একের পর এক আপনি ক্ষমতায় থাকবেন এবং ক্ষমতায় থেকে নিজে লুটপাট করবেন, অন্যদের লুটপাট করতে দেবেন এবং গোটা দেশটাকে, রাষ্ট্রটাকে ধ্বংস করবেন। তার বিনিময়ে আপনি ভারতের স্বার্থ রক্ষা করবেন। এই বোঝাপড়ার মধ্য দিয়ে তো ১৬ বছর চলেছে। কিন্তু ভারত এখন কেন এতটা ক্ষেপছে? কারণ বাংলাদেশ পুরো দেশ হিসেবে যদি বলি, এখন সেই ভূমিকায় নাই, সেই ভূমিকা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বাংলাদেশের সাধারণ মানুষ। আপনি যদি গণভোট নেন, ভারতের যে ১৬ বছরের ভূমিকা বা ৫৩ বছরের ভূমিকা, সেই ব্যাপারে যদি আপনি গণভোট নেন, মুষ্টিমেয় কিছু আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ বলবো না, মুষ্টিমেয় আওয়ামী লীগ কেন বলছি, যারা ১৬ বছর লুটপাট করেছে, বেআইনি কাজ করেছে, দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, অত্যাচার নির্যাতন করেছে, এরা ছাড়া আওয়ামী লীগের বাকি নিরীহ মানুষ যারা এবং অন্য সব দল এবং দলের বাইরে যত মানুষ আছে, আমার ধারণা ৯৫% মানুষ বলবে যে ভারতের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত, ভারতকে রুখে দেওয়া উচিত। নিজেরা বুঝতে পারছে বলেই তো এত সব অপকর্ম করছে এবং করাচ্ছে, যাতে করে আবার তারা তাদের সেই স্বর্গরাজ্য ফিরে পায়। কোনো না কোনো ভাবে আসলে তারা বাংলাদেশে এক ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করছে। কর্নেল আব্দুল হক, এই যে আসলে আমরা দেখছি বাংলাদেশে এক ধরনের সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করার চেষ্টা চলেছে, যেটি আসলে আমরা বিগত ৫৩ বছরে কখনো দেখিনি। ইসকন নেতার গ্রেপ্তার ইস্যুতে আমরা যে ঘটনা ঘটতে দেখেছি, চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনার যে ধরে আসলে যে ধরনের বিষয়গুলো আমরা দেখেছি, সেগুলো আসলে তারা কেন করছে? এই ইন্ধন কারা জুগিয়েছে? দেখুন, আপনারা যদি এই ইন্ডিয়ার ইতিহাস পড়েন, আপনারা দেখবেন ১৯৪৭ সালের ১৪ এবং ১৫ই আগস্ট পাকিস্তান এবং ইন্ডিয়া হয়েছে। সেদিন থেকে তারা যত জায়গায় ইন্ডিয়ার এই সাবকন্টিনেন্টের ভিতরে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ব্রিটিশ সাবকন্টিনেন্টে যেখানে যেখানে মুসলিম অধ্যুষিত এরিয়া আছে এবং আশেপাশে যেগুলো ছোটোখাটো
রাজ্য ছিল সেগুলো কিন্তু একটার পর একটা দখল করেছে তারা, এবং কাশ্মীরের মতো জায়গাও সেখানে অর্ধেক তারা দখল করে ফেলেছিল। হায়দ্রাবাদ এবং অন্যান্য যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রগুলো ছিল সেইগুলো দখল করার জন্য তারা কিছু সিচুয়েশন তৈরি করে, যে যা হয় আর কি। আপনি যেমন গরু যদি জব করতে যান, মুরগি যদি জব, আগে তো হাত পা বাঁধতে হয়, ঠিক হাত পা বেঁধে তারপরে সে আপনি ছুরি চালাবেন। তাদের সেই গয়বলসীয় কায়দায় প্রথমত সেই সমস্ত দেশে অরাজকতার সৃষ্টি করে, নানা ধরনের নিজেদের মধ্যে ঝগড়া ফেসাদ, কেন তাদের এজেন্সি তো তারা আগে থেকেই কাজ করে। এটাকে বলা হয় আমরা ইন্ডিকেশন অফ ব্যাটেল ইন্ডিকেশন বলি আমরা আর্মিতে, যে যুদ্ধ শুরু হওয়ার আগে কিছু কিছু এই দেখা যায়, ইন্ডিকেশন দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘটবে এবং সেই যুদ্ধ ঘটবে। বাংলাদেশে যখন যেটা হচ্ছে, এটা তারা এই দেশ দখল করার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ধরে নিলাম যে ভারতের ষড়যন্ত্রের কারণেই বাংলাদেশে এই বিক্ষিপ্তভাবে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু আপনি যেহেতু আসলে ডিফেন্সে ছিলেন, আমি একটু জানতে চাই বিশেষ করে চট্টগ্রামের আইনজীবী নিহতের যে ঘটনা, যদিও আমরা যথেষ্ট ভালোভাবে পুরো ঘটনাকে ট্যাকেল দিয়েছি, আমাদের দেশে সেরকম কোনো বড় দাঙ্গা হাঙ্গামা হয়নি, তারপর এই ঘটনার দায় কি আসলে সরকার নেবে কিনা, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে রাষ্ট্রীয় যারা ইন্টেলিজেন্স বাহিনী ছিলেন, তাদের আসলে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা ছিল, তারা কি সেই দায়িত্ব পালন করতে পেরেছেন? আপনি এটা যদি বলেন তাহলে বলতে হয়, আপনি একটা সুস্থ দেহে যে কাজটা করতে পারবেন, অসুস্থ দেহে কি সেই কাজটা করতে পারবেন? আপনি অসুস্থ হলে কি আজকে এখানে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আসতে পারতেন না। 15-16 বছরে তো হাসিনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রোগাক্রান্ত করে ফেলেছে। এখন একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যারা তার সেবা করেছে, ব্যক্তির সেবা করেছে, একটা দলের সেবা করেছে, এই কাজগুলো তারা করতে করতে ওরিয়েন্টেড হয়ে গেছে। হঠাৎ করে আপনাকে এখন টিভি উপস্থাপনা থেকে হঠাৎ করে যদি বলা হয় আপনি এখানে বক্তৃতা দেন, কথা বলেন, আপনি কিন্তু ওইভাবে পারবেন না। যেগুলো আছে অবশ্যই তারা যতটুকু পেরেছে তাদের সক্ষমতা কিন্তু অনেক গুণে কমিয়ে ফেলেছে হাসিনা, এবং এদের মধ্যে অনেকেই আছে এখনো ইন্ডিয়ান মনোভাব পোষণ করে। দেয়ার আর মেনি পিপল ইন দ্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, তারা কিন্তু সবাই সামরিক বাহিনীর না, বেসামরিক বাহিনী, বেসামরিক লোকজনও আছে। তারা তো অনেকে মনে করে আমাদের স্বাধীন দেশ দরকারই নাই, আমরা ইন্ডিয়ার সাথে থাকলে অসুবিধা কি, ইন্ডিয়াতে ভিসা লাগবে না যেতে, আমরা ঘুরতে পারবো, সবকিছু ফ্রি পেয়ে যাব। এই বদমাইশরা, আমি বলবো সরি ফর ল্যাঙ্গুয়েজ, তারা তো ওইভাবেই মোটিভেটেড। এখন চিটাগাঙ্গে যে ঘটনাটা ঘটেছে এটা তো তাদের পরিকল্পনার একটা অংশ। হিন্দু মহাসভা, ইসকন এবং সনাতনী পুনর্জাগরণের যে নাম নিয়ে তারা যেগুলো কাজ করছে, সরাসরি এরা অর্থায়নে, ইন্ডিয়ার অর্থায়নে তারা এই পরিকল্পনাটা করেছে যে কয়েকজনকে মেরে ফেলবি, নির্মমভাবে মেরে ফেললে মুসলমানরা তাদের উপর আক্রমণ করবে এবং একটা যুদ্ধ ভাব শুরু হয়ে যাবে। আমরা এখানে সেই জায়গাটি হয়তো বাংলাদেশ এই মুহূর্তে আসলে সেই অনুযায়ী আক্রমণাত্মক না হয়ে আমরা দেখিয়ে দিতে পেরেছি যে আমাদের এখন আসলে ঐক্য আছে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেব না, একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার অফিসের টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিচ্ছে কলকাতা। কি বলতে চান? পৃথিবীতে ভারতের মতো দ্বিতীয় একটা দেশ পাবেন না যে দেশটি তার প্রতিবেশীর সাথে এরকম কথা বলে, এরকম আচরণ করে, এরকম কাজ করে। ভারতের কোনো প্রতিবেশী ভারতের সাথে নাই। নেপাল থেকে শুরু করে শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, চায়না, পাকিস্তান তো আগে থেকে শত্রু। একমাত্র বাংলাদেশ ছিল পদানত হিসেবে, দাস হিসেবে, সেটা ছুটে গেছে। এখন তো তার মাথা খারাপ হবেই। আপনি বলেন পৃথিবীতে যুদ্ধে লিপ্ত দুটি দেশের মধ্যেও যখন কথাবার্তা হয়, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, ইউক্রেন এবং রাশিয়ার সরকারের বক্তব্যগুলো কি এই ভাষায় হয়, এই লেভেলের হয়, এই মানের হয়? বা ইসরায়েলের সাথে আপনার প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে, কিছুদিন লেবাননের সাথে হয়েছে হিজবুল্লাহকে নিয়ে, তারা তো কথা বলে, তাদের কথার মান কি এরকম হয়? মানে সভ্যতা বলেন, আপনি শিষ্টাচার বলেন, কূটনীতি বলেন, প্রতিবেশী বলেন, দূর দেশ বলেন, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্ক বলেন, তার কোনো কিছুই কি ভারতের মধ্যে আছে? বিশেষ করে মোদির ভারতের মধ্যে। আবার আমরাও কি আসলে আমাদের জায়গা থেকে কূটনৈতিকভাবে ভারতকে যথেষ্ট শক্তিশালী উত্তর দিতে পারছি? আমরা এতদিন দেই নাই, এখন দেয়া শুরু করেছি। কিন্তু এই অন্তর্বর্তী সরকার, আমি একটু আশাবাদী হই, একটু হতাশ হই। শুরুর দিকে ভারতের ব্যাপারে দেখলাম বেশ, মানে যেটা হওয়া উচিত দেশের স্বার্থে সেরকম কথাবার্তা বলেছে, কাজ করেছে। মাঝখানে চুপচাপ হয়ে গেছে। এর মধ্যে কোনো কোনো উপদেষ্টার কথাবার্তা শুনে মনে হয়েছে আমরা সেই দাসত্বের রাস্তায় যেন আবার হাঁটবো। এখন আবার চট্টগ্রামের ঘটনায় আবার দেখছি সরকার বেশ শক্ত অবস্থান নিয়েছে। বাংলাদেশ যদি অন্যায়ের ব্যাপারে, ভারতের অন্যায়ের ব্যাপারে শক্ত অবস্থান নেয়,
ওই যে বললাম 95% মানুষ তাদের সাথে থাকবে দলমত নির্বিশেষে, ফলে কোন সরকারের সেই ভয় পাওয়ার নাই। আমাদের জাতীয় ঐক্যের কথা বলি, জাতীয় ঐক্যের একটা বড় উপাদান হতে পারে ভারতের আগ্রাসন, ভারতের অন্যায়, ভারতের মানে ক্ষয়ক্ষতি যা কিছু আমাদের জন্য করে, সেটাকে ধরে একটা জাতীয় ঐক্য হতে পারে। সেখানে ওই যে 5% মানুষকে আমরা বাদ দিয়েও সে ঐক্য করতে পারবো। রাজনৈতিক দলগুলোকেও একমত হতে হবে। ওই যে বললাম যে একটি দল ছাড়া, যে দলটি পতিত হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত হয়েছে, সেই দলের অনেক বিবেকবান মানুষ আছে, আমি তাদের কথা বলছি না। যারা বিবেকহীন ভারতের দাসত্ব করেছে সেই মানুষগুলো ছাড়া বাকি সবাই ভারতের এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে এক হবে। জাতীয় ঐক্যের এটা একটা মূল ভিত্তি হতে পারে। কথা বলছেন কর্নেল আব্দুল হক, অনেকেই বলার চেষ্টা করছেন, বিশেষ করে যদি আমি রাজনৈতিক দলগুলোর কথা বলি, তারা বলার চেষ্টা করছেন যে এই উপদেষ্টাদেরকে দিয়ে আসলে নানানভাবে তারা সেমিনার সিম্পোজিয়াম করে সময় পার করছেন, কিন্তু যেভাবে তারা আসলে সময় পার করছেন সেটি দেশের জন্য আরো মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাই আমি একটু এই প্রসঙ্গে আপনার দিচ্ছি জবাবটা, তার আগে আমার ভাই যে কথাটা বললেন তার কথাটি নিয়ে আমি একটু বলছি। এই দেশটা কিন্তু এতদিন দখল হয়ে যেত যদি 5ই আগস্টে যে চিন্তা নিয়ে তারা শেখ হাসিনার সাথে দেখা করেছিল, একটা টিম, এটা খুব সম্ভবত 30 বা 31শে জুলাই ইন্ডিয়ান একটা রয়ের টিম কিন্তু হাসিনার সাথে দেখা করেছিল। তাদের প্ল্যান ছিল যে একটা গণহত্যা করবে আর্মিকে দিয়ে গণহত্যা করবে। এই আর্মিকে দিয়ে গণহত্যা করলে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগবে। এই গৃহযুদ্ধ লাগলে তাদের নিরাপত্তার অজুহাতে, তাদের দেশের নিরাপত্তার অজুহাতে তারা এই দেশে সৈন্য প্রবেশ করিয়ে চিরদিনের জন্য দেশটাকে দখল করবে। রয়ের সদস্যদের অনুপ্রবেশ নিয়ে আমরা 5 আগস্টের আগ পর্যন্ত যে ধরনের কথা শুনেছি অনেকটাই সত্যি ছিল। তার মানে আমি আরেকটু বললে আপনি আরো ভালো করে বুঝবেন। র ছিল না এমন জায়গা নেই বাংলাদেশে, এখনো আছে। হোয়াট হ্যাপেন? এটা কারণ করতে পারেনি, এটা ছিল তাদের একটা মনের তীব্র ক্ষোভ। ধরেন আপনি একটা খাবার, এখানে খুব লোভনীয় একটা খাবার আপনি রেখেছেন, এই খাবারটা আমি খেতে যাব, ওই সময় ভাই ছিনিয়ে নিল, আমার কিরকম লাগবে? ঠিক একটা তাদের এই দেশটাকে তারা মনে করে একটা বিশাল অগ্নিকুণ্ড তাদের জন্য, তাদের দেশের মাঝখানে তারা মনে করে যদি এই দেশ শক্তিশালী হয়ে যায় তাদের 7 সিস্টারকে আমরা আলাদা করে দিব। যেহেতু এই 7 সিস্টার আমাদের দয়াই তারা বেঁচে আছে, যেটাতে বাঁচিয়ে রাখার জন্য শেখ হাসিনা সব ধরনের সুবিধা তাদেরকে দিয়েছিল। এখন আসুন, এই যে আপনি পলিটিক্যাল পার্টির কথা বললেন, এই পলিটিক্যাল পার্টিগুলোকে তো বিচ্ছিন্নভাবে রেখে দিয়েছিল, এক হতে দেয় নাই। নানানভাবে নির্যাতন করা হয়েছে, এমনকি যে জামাত এবং বিএনপির উপরে যেই অত্যাচার নিপীড়ন করেছে, বামপন্থীদের উপর তেমন করে নাই। এই দেশে বামপন্থীরা খুব সুখে শান্তিতেই তারা ছিলেন, কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে বামপন্থী দলগুলো সুখে শান্তিতে ছিলেন। কিন্তু এই দুইটা দলকে তো কোনো চিহ্নই রাখে নাই বাংলাদেশে তারা যে প্রতিরোধ করবে। এখন এই পরিস্থিতিতে যেটা ইন্ডিয়া করতে চাচ্ছে, তারা এই যে খাবারটা নিয়ে নিলি, এই খাবারটা নেওয়ার জন্য ভাই বললেন যে খুবই কম সংখ্যক। ভাই আমি এখানে দ্বিমত করব, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি এই 16 বছরে আপনি কি মনে করেন 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ শেখ যদি আপনি বলেন কাদেরের কথা, কাদেরই তো তার 3-4 তারিখে ঘোষণা দিল যদি আমরা ক্ষমতা ত্যাগ করি আমাদের 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে। এই 15 লক্ষ শব্দটা যে উনি বললেন, এটা কি ভেবে শুনে বলে নাই? এই 15 লক্ষ তো ডাইরেক্ট কিলার বাংলাদেশে। They mercilessly have killed the people. তাদের কোনো দয়া মায়া ছিল না, লুটপাট করে না, অর্থের শক্তিটাও তাদের আছে। সেখানে নয়, শুধু 5 তারিখেই তারা $15 বিলিয়ন সরাই ফেলছে দেশ থেকে। হাসিনা যে কার্গো প্লেনে, এই যে ইন্ডিয়ান মিডিয়া এখন বলছে যে তারা রাফেল প্লেন আছে তাদের ফাইটার প্লেন, এখান থেকে যে কার্গো প্লেনটা উঠার সাথে সাথে রাফেল প্লেন দিয়ে তাকে গার্ড দিয়ে প্লেনে যাতে কোনো ক্ষতি না হয় ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। আমার কথা নয়, আপনি ভারতীয় মিডিয়ার কথা। জি, ভারতীয় মিডিয়ার উদ্ধৃতি আমিও একটু বলতে চাই। তাদের কাছে আপনি নিশ্চয়ই জানেন, নাজমুল আশরাফ একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জিজ্ঞেস করেছিল শেখ হাসিনার এই মুহূর্তে তাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তারা কি ভাবছে। তারা ভেবেছে সিক্রেসি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ক্ষেত্রে, সেটাই তার সিকিউরিটি। কেন আসলে এত সিক্রেসি রাখা হচ্ছে শেখ হাসিনাকে ঘিরে, একটু আমি আপনার উত্তরটি নিব। এবং এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কোনো বিশেষ গোষ্ঠী নিঃসন্দেহে কাজ করছে, বিশেষ করে বাংলাদেশের সীমান্ত অবরোধ করার মতো হুমকি সেটিও তারা দিয়েছে। এই সব কিছু মিলিয়ে আসলে সামনের দিনগুলো আমাদের কেমন হতে যাচ্ছে, ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন আরো বাড়বে কিনা, বিরতি নিয়ে শুনবো। দেশ সম্পর্কে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
ভারত বাংলাদেশের বিপক্ষে অনেক ধরনের ষড়যন্ত্র করছে, সংখ্যালঘু নির্যাতনের কার্ড খেলছে, বাংলাদেশ সীমান্ত অবরোধের হুঙ্কারও দিয়েছে। আমরা আসলে যথেষ্ট কঠোর হতে পারছি না, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার আসলে যথেষ্ট সমুচিত জবাব দিতে পারছে না বলে কি বারবার আসলে এই ধরনের অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে কিনা? আমরা সমুচিত জবাব দিলেও তারা হয়তো এটা করবে, এটা তাদের স্বভাব, কুকুরের লেজ সোজা হবে না কখনো। কিন্তু আমরা যদি চুপ থাকি, নমনীয় থাকি, এবং অনেকে বলার চেষ্টা করে যে কি কূটনৈতিক শিষ্টাচার, ভাই আপনি আমাকে প্রতিনিয়ত গালি দিচ্ছেন বাপমা তুলে, আর আমি আপনার সাথে শুধু ভদ্রতাই করে যাব, তাহলে আপনি আরো বেশি গালি দিবেন আমাকে। ফলে তারা যখন শিষ্টাচার বর্জিত আচরণ করছে, কথা বলছে, কাজ করছে, আর সর্বনাশ তো করছেই, সেই জায়গায় আমাকে কঠোর ভাষায় বলতে হবে। হ্যাঁ, আমি কূটনৈতিক ভাষায় কঠোরতা দেখাবো। শুধু কূটনৈতিক মানে সম্পর্কই না, রাজনৈতিক সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্ক, দেশের সাথে দেশের সম্পর্ক, বাংলাদেশে নানান শ্রেণী পেশার মানুষের যে অবস্থান বা বক্তব্য, এগুলো আমরা যত বেশি তুলে ধরবো ভারতের কানে গেলে, তারা হয়তো কিছুটা মানে শান্ত হবে কিনা আমি জানি না, কিন্তু অন্তত তারা বুঝবে যা তা খুশি করে পার পাওয়া যায় না। এই যে আওয়ামী লীগের সরকার না, যে 16 বছর আমি বাংলাদেশকে আমার অঙ্গরাজ্য বানিয়ে রাখবো, আমি যা খুশি করব, সব কিছু লুটে পুটে খাবো, সেই বাস্তবতা এখন বাংলাদেশে নাই। এটা তাদেরকে বুঝাই দেওয়ার জন্য আমাদের সব পক্ষ থেকেই সোচ্চার হওয়া দরকার। দেখেন, ভারত বিরোধী রাজনীতি কিন্তু আমরা অনেক বছর ধরে দেখেছি। আমি কিছু কিছু রাজনৈতিক দলকে দোষ দেব ভারত বিরোধী রাজনীতিটাকে নষ্ট করার জন্য, মানে ভারত বিরোধিতার নামে এমন সব কথা বলতো, এমন সব কাজ করতো যেগুলো আসলে প্রমাণিত হতো না, দৃশ্যত, হয়তো গোপনে হতো, বা এত ব্যাপক মাত্রায় হতো না। তখন মানুষ বলতো যে এরা শুধু ভারত বিরোধিতার জন্য বিরোধিতা করে। সেই রাজনীতি, সেই বাস্তবতা যখন এখন সত্যিকার বাস্তবে পরিণত হয়েছে, এখন মানুষ হয়তো বুঝতে পারছে যে ওই কথাগুলোর একটা ভিত্তি ছিল। কিন্তু যেই অবস্থা গত 16 বছর হয়ে গেছে, আপনি বাংলাদেশে ভারত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক যত ক্ষেত্র আছে, যত দিক আছে, একটা দেশের যত আপনার সেক্টর আছে, সব জায়গায় তারা দখল করেছে। মানুষগুলো তাদের হয়ে গেছে, এবং তাদের প্রতিনিধিত্বকারী মানুষ বাংলাদেশে অসংখ্য আছে। যেটা উনি বলছিলেন যে ঘরে ঘরে, মানে এই ঘরে ঘরে ছিল, এখন হয়তো তারা একটু লুকিয়ে আছে, আড়ালে আছে, তারা তো তৎপর আছে। দু রকমের ভারতের লোক এসে এখানে গোয়েন্দাবৃত্তি করছে, বাংলাদেশের সামরিক, বেসামরিক, প্রশাসনিক, রাজনৈতিক, ব্যবসায়িক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে তাদের অনুচর আছে, এবং তারা গত 16 বছর তৎপর ছিল। এরা সুযোগ পেলে সে কাজগুলো করবে। সেটা আপনি ধর্মীয় উস্কানি দেওয়া বলেন, সাম্প্রদায়িকতা বলেন। চিটাগাংয়ের ব্যাপারে একটা কথা বলে শেষ করি। চট্টগ্রামের ঘটনা যদি ভারতে ঘটতো, যে এরা আপনার এক ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে, একজন আইনজীবীকে মেরে ফেলেছে, তার বিপরীতে শুধুমাত্র প্রতিবাদ হয়েছে, সরকার আইনি ব্যবস্থা নিয়েছে, সারা দেশের মানুষ সহনশীলতা দেখিয়েছে। বাংলাদেশ যে ধর্মীয় অসাম্প্রদায়িকতার অনেক বড় উদাহরণ, এটা আমরা বিভিন্ন সময় প্রমাণ করেছি, ভারতে তার ধারে কাছে নাই। ষড়যন্ত্র আসলে তারা এখানেই শেষ করবে, না, ষড়যন্ত্রকে শেষ করবে না, তারা চেষ্টা করতে থাকবে। ওই যে বললাম যে তাদের এত বড় খাবার মুখ থেকে ছুটে গেছে, যেটা হক ভাই বললেন, সেটা পুনরুদ্ধার করার চেষ্টা তো তারা করতেই থাকবে। এবং তাদের সহযোগী হিসেবে তাদের অনুচররা আছে, তাদের তাদের আপনার গুপ্তচররা আছে, তাদের দাসরা আছে, তাদের সুবিধাভোগীরা আছে, তারা সবাই মিলে চেষ্টা করবে। অর্থাৎ নানান ভাবে আসলে বিভিন্ন কৌশলে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। কর্নেল আব্দুল হক, একজন বিএনপি নেতা, তিনি একটি শব্দ ব্যবহার করেছেন, আমি সেটি বলেই বলতে চাই, ভারতের সবচেয়ে বড় পণ্য শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু সেই পণ্যটি ভারতে বসেই আসলে বাংলাদেশের বিরুদ্ধে নানান রকমের ষড়যন্ত্র করছে। আপনি বলছিলেন যে এভাবে যদি আসলে নানান রকমের ঘটনা ঘটতে থাকে, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো একটা পর্যায়ে গিয়ে আসলে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের আসলে কোনো কঠিন পরিণতির দিকে আমরা যাচ্ছি কিনা। দেখেন, একটা কথা শেখ হাসিনা সবসময় বলতো, ফ্রেন্ডশিপ টু অল মে লাইস টু নান। আসলে সে যে কত বড় একটা প্রতারক, বিশ্ববিখ্যাত প্রতারক। যদি প্রতারণার কোনো নোবেল পুরস্কার থাকতো তাহলে শেখ হাসিনা পেত। মিথ্যাবাদী, তার পুরো দলের ভাই বলছে আওয়ামী লীগ অনেকে সফট আছে, ভালো আছে। মায়ের দেশে তো প্রচলিত ভাই যে এই মানুষ না আওয়ামী লীগ, এই মানুষ না আওয়ামী লীগ, অর্থাৎ কোনো মানুষ নামের প্রাণী আওয়ামী লীগ করতে পারে না। তার টপ টু বটম কিলার, মার্সিলেস কিলার। বিশ্বজিৎকে কিভাবে হত্যা করেছে মনে আছে? বিশ্বজিৎ বারবার বলতেছে, তার খুলে দিচ্ছে সব, ভাই আমি মুসলমান না, আমি হিন্দু। তারপরে কি আবরার কি নির্মম ভাবে তাকে হত্যা করেছে। এরকম অসংখ্য হত্যাকাণ্ড তারা ঘটেছে। তারা
শুরু করলো কি দিয়ে? বিডিআর হত্যাকাণ্ড দিয়ে, মনে আছে আপনাদের? এই যে ভাই একটা কথা বলেন, এই ঘটনা যদি ইন্ডিয়া ঘটতো, মনে করে ইন্ডিয়ার যদি এরকম আর্মির 57 জন অফিসারকে আমরা মারতাম, তাহলে কি ইন্ডিয়া কি করতো? কোশ্চেন টু ইউ। 57 জন অফিসার শুধু মেরেই ক্ষান্ত হয়নি, এরপরে একটার পর একটা ষড়যন্ত্র। এই 57 জন অফিসারকে কেন্দ্র করে প্রায় 800 সামরিক অফিসারকে তারা বাড়ি পাঠিয়েছে। 800 অফিসার, তার মধ্যে আপনি এখানে যাকে দেখতে পাচ্ছেন তাও সেও আপনার বর্ণনার কথা আমরা শুনছিলাম। আমি একটু চাই আসলে আমাদের যারা দেখছেন আজকের অনুষ্ঠান তারা একটু জানুক যে আসলে বিগত যে সরকারকে আমরা ফ্যাসিস্ট বলছি, কেন কিভাবে তারা নির্যাতন করেছেন। আমি আজকে এই প্রসঙ্গে আনবো না, আরেকদিন আলাদা অনুষ্ঠান করবেন আপনারা, সেই দিন বলবো। এটা জরুরি না, দীর্ঘদিন ধরে। শুধু আমি একা না, আমার আরো অসংখ্য ভাই আছে। আমি আজকে আলোচনা এই জন্য সীমাবদ্ধ থাকবো যেহেতু আপনাদের অনুষ্ঠানটাই সেই প্রসঙ্গে। দেখুন, এই যে বিডিআর হত্যাকাণ্ডের পরেই শেষ নাই। আপনি মনে আছে মেজর সিনহাকে প্রদীপ নামক এক জন্তু জানোয়ার কিভাবে হত্যা করেছিল? সেই বিচারও কিন্তু হাসিনা করে নাই, এবং কোনো বিচার করবে কেন? এটার সাথে সরাসরি ইন্ডিয়া জড়িত। এখন আসুন, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন বাংলাদেশে, কি হতে যাচ্ছে? অনেকে ভাবছেন যে ভারতের মতন এত শক্তিশালী একটি রাষ্ট্রের সাথে বাংলাদেশ আদৌ পেরে উঠবে। সেটাই আমি বলছি, ইন্ডিয়াকে অনেকে শক্তিশালী মনে করে, আসলে কিন্তু এই শক্তিশালী বলতে বলতে মুখে মুখে শক্তিশালী হয়ে গেছে। বাস্তবে কিন্তু তাদের অনেক দুর্বলতা আছে, অনেক দুর্বলতা আছে। এরা কাপুরুষ। আমাদের যে বর্ডার এসকেলেশন হয়েছে কয়েকটা, সেই এসকেলেশনে দেখেছেন তারা কিরকম ভীরুর মতো এখানে ই করেছে। বেরুবাড়ি, তারপরে রৌমারি, সেখানে তারা কিভাবে মৃত্যুর সম্মুখীন হয়েছে আমাদের সৈন্যদের সামনে। তারা মানসিকভাবে খুব দুর্বল। এই যে দেখুন, আজকের যদি মিডিয়া দেখেন, ইন্ডিয়ার মিডিয়া, তারা বাংলাদেশকে আক্রমণ করার যে তথ্য প্রকাশ করেছে, ফলো করে প্রকাশ করেছে 11ই নভেম্বর। ঘটনা শুরু থেকে দেখুন, 11ই নভেম্বর পাকিস্তান থেকে একটা পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। কোনো এখানে কিন্তু কোনো অস্ত্র কিছুই ছিল না। যদি অস্ত্র থাকতো তাহলে তো গোপনে আসবে, প্রকাশ্যে দিয়ে আসবে কেন? সেটাকে ধরে নিয়েছে পাকিস্তান থেকে। এই পণ্যবাহী জাহাজের নাম করে বিশাল অস্ত্র ভান্ডার এসেছে। এটা শোনার সাথে সাথে তারা 15 নভেম্বর থেকে তারা কিন্তু পুরা চতুর্দিকে আমাদের কয়েকটা জায়গায় 111টা পয়েন্টে তারা তাদের সৈন্য সমাবেশ করেছে, এবং তাদের পিনাকা নামক মিসাইল আছে, মাল্টি ব্যারেক রকেট লঞ্চার বলা হয়, এটা 65 কিলোমিটার দূরবর্তী এলাকায়ও তারা ধ্বংস পরিণত করতে পারে। এবং রাফেল বিমান তারা বিভিন্ন তাদের বিমান ঘাঁটিতে এখন নিয়োজিত করেছে। এবং নতুন করে, এমনি তো সৈন্যবাহিনী আছেই আমাদের চতুর্দিকে, সেখানে আরো এডিশনাল 35,000 সোলজার্স তারা সেখানে মোতায়েন করেছে দেশের উত্তর দিকে। এই যে তারা মোতায়েন করেছে, এই মোতায়েনের অর্থ কি আপনি মনে করেন যুদ্ধ নয়? অবশ্যই যুদ্ধ। তারা দেশের ভিতরে, আমাদের বাংলাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ নামক যে নপুংসকগুলো আছে, এদের কাছেও কিন্তু অস্ত্র আছে, এবং এইসব কারণেই তারা আসলে বারবার সীমান্ত অবরোধের হুমকির মতন এত বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছে কিনা, সেটিও তো একটি বড় প্রশ্ন থেকে যায়। আপনারা মনে করবেন না, আমরা মনে করি কিছুই করবে না, কেউ করবে না, এরকম কিছু করবে না, এটা কিন্তু তাদের প্রচারণা। তারা বলছেন যে তারা হয়তো কিছু করবে না, আবার তাদের মিডিয়াগুলো অতিরঞ্জিত করে নানান রকম খবর প্রচার করছেন। নয়, তারা বাস্তবে সেটাই করবে, দেখবেন। তাহলে আসলে আমাদের জাতীয় ঐক্য গঠন করা এখন আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কিনা? আমি আপনার উত্তর নিব। আরো একটি বিরতির সময় হয়েছে, দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ঢাকার বিপক্ষে গিয়ে দিল্লি নানান রকম অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা অভিযোগ ফলাও করে প্রচার করছে। হিটলারের গোয়েবলসের মন্ত্রীর মতো প্রচারণাও আছে, মিথ্যা সমান হয়ে যাচ্ছে সত্যি থিওরি। সেই থিওরি তারা কাজে লাগাচ্ছে কি না? ওই মিথ্যাচার আমরা জানি, বাংলাদেশের মানুষ জানে এগুলো মিথ্যাচার। এখন ইন্ডিয়ার লোক যদি মিথ্যাচারকে সত্য ভেবে থাকে, তাহলে তারাও সেই একই ধরনের মানুষ যারা মিথ্যাচার পছন্দ করে এবং এই গোয়েবলসের থিওরি আপনার মধ্যে পড়ে। কিন্তু যেটা আপনি বলছিলেন, হক ভাই বলছিলেন যে ওরা আমাদের বিরুদ্ধে কি করতে পারে, এটা কি আশঙ্কা না ভয় না সত্যি তারা করবে, আমরা দেখবো করে কিনা। কিন্তু ধরে নিলাম সত্যি তারা করবে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আপনার প্রশ্নটা করেছিলেন যে আমাদের ঐক্য। অবশ্যই, আমি তো শুরুতেই বলেছি, বাংলাদেশের জাতীয় ঐক্যের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে ভারত। ভারতের আচরণ, ভারতের ভূমিকা, ভারত যা করেছে, ভারত যা করছে, ভারত যা করেছিল, সেটাই বাংলাদেশের জন্য। আমি যদি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের নাগরিক হই, আমার মধ্যে যদি বিন্দুমাত্র দেশপ্রেম থাকে, তাহলে ভারতের এই অন্যায়ের বিরোধিতা করতে হবে, এবং সেই জায়গাতে আমাদের ঐক্যটা হতে পারে। এখন ভারত বড় দেশ, তার শক্তি সামর্থ্য বেশি, আঞ্চলিক শক্তি উমুক তুমুক যাই বলেন না কেন,
ভারত আমাদের জন্য যতটা হুমকি, আমরাও ভারতের জন্য ঠিক ততটাই হুমকি। ভারত আমাদের প্রতিবেশী, সেই জন্য আমাদেরকে জড়সড় হয়ে থাকতে হবে, এই কথা আমরা 16 বছর শুনেছি। ভারত আমাদেরকে কবে কি করেছিল তার জন্য আমাদেরকে সবকিছু দিয়ে দিতে হবে, আজীবন সুদ দিয়ে যেতে হবে, সেগুলো কথা বাদ দেন। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, তার জন্য ভারত আমাদেরকে অনেক বেশি ভয় পাওয়া উচিত। যেটা হক ভাই বলছিলেন, তাদের চিকেন নেক বলেন, তাদের সেভেন সিস্টার বলেন, তাদের জাতীয় নিরাপত্তা বলেন, সব দিক থেকে আমরা অনেক বড় হুমকি হতে পারি, কিন্তু আমরা তো ওদের মতো অসভ্য না, আমরা হুমকি হই না। কিন্তু আমরা যে তাদের হুমকি হতে পারি, এই বার্তাটা তাদের দেওয়া উচিত। তারা সেটি অন্তত বুঝতে পারছে। এই বার্তাটা তাদের দেওয়া উচিত। এই যে তারা আসলে যে বার্তাটি তাদের কাছে দেওয়া উচিত, আমি নিশ্চিত যে তারাও আসলে এই বার্তাটি বুঝতে পারছেন খুব স্বাভাবিকভাবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন কিংবা যাদের আসলে এই মুহূর্তে খুব শক্তিশালী পদক্ষেপ নেওয়ার কথা ছিল, তারা কেন নীরব দর্শক হয়ে আছেন? দেখুন, আসলে অ্যাপারেন্টলি দেখা যায় যে নীরব দর্শক হিসাবে আছেন। আমি ডক্টর তৌহিদকে চিনি, যিনি পররাষ্ট্র উপদেষ্টা। তিনি একজন খুব যোগ্য একজন মানুষ। তিনি হয়তো কথার মধ্যে ভদ্রতা দেখাচ্ছেন, কিন্তু ভিতরে ভিতরে আমরা পুরো বাংলাদেশ কিন্তু প্রস্তুত হয়ে আছি। বিশ্বাস করেন, আমাদের সেনাবাহিনী প্রস্তুত। আপনি চিটাগংয়ের যে ঘটনাটা ঘটেছে, তারা তো দাঙ্গা লাগানোর জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যেটা করেছে, এটা কিন্তু আমাদের 24 ডিভিশন, সেখানে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো আগাম খবর পেয়ে গেছে এবং সাথে সাথে সেটা ট্যাকেল করেছে, এবং যারা এই দাঙ্গার সাথে জড়িত ছিল সবাইকে গ্রেপ্তারও করা হয়েছে। বাংলাদেশ এই মুহূর্তে আল্লাহর অশেষ রহমতে আমি মনে করি ঐক্যবদ্ধ একটা জাতি, এক্সেপ্ট ওই কুলাঙ্গার আওয়ামী লীগ ছাড়া। এবং সরকারের এখন উচিত হবে যত ধরনের ইস্কন আছে বাংলাদেশে, ইস্কনের কার্যক্রমকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া চিরতরের জন্য, এবং এই আওয়ামী লীগের যারা হোমরা চোমরা এখন দেশের বিভিন্ন জায়গায় আছে তাদের প্রত্যেককে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটি কি আমরা মানতে চাই? না, অবশ্যই সমাধান নয়, তাদেরকে আইনি ব্যবস্থায় নিয়ে আসতে হবে, বিচারিক কার্যক্রমের মধ্যে দিয়ে আসতে হবে। নাৎসি দলটি জার্মানিতে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছিল না? কেন হয়েছিল? এই অন্যায় করার কারণেই তো। নাৎসির চেয়ে তো বেশি অপরাধ করেছে তারা, এবং নাৎসি নাই বলেই তো আজকে জার্মান শান্তিতে আছে। একটা ধরেন ঘরের ভিতরে কীট পতঙ্গ, যে আপনারা তেলাপোকা বিনাশ করে না চিরতরে খতম করে দেওয়ার মতো, ওই তেলাপোকা যদি সব একটু থেকে যায়, ওখান থেকে কিন্তু আরো তেলাপোকা বাড়তে থাকে। এরা হলো তেলাপোকার মতো, এবং একটা ওই যে একটা কি হায়না বলে অথবা কি কুকুর বলে না, ওই ইয়াতে জঙ্গলে থাকে, নেড়ি কুকুরের মতো এরা কুকুর। এদেরকে বাঁচতে দিলে এরা দেশের জন্য শত্রু হিসাবে বারবার আবির্ভূত হবে। সেটি হয়তো সবাই বুঝতে পারছে। কর্নেল আব্দুল হক, বাংলাদেশের খুব সাধারণ জনগণ যারা আছেন, যারা হয়তো খুব বেশি রাজনীতির গভীরে গিয়ে বুঝতে পারে না, তারাও অন্তত এই মুহূর্তে এই বিষয়গুলো বুঝতে পারছেন, তারাও যথেষ্ট উদ্বিগ্ন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কেন আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর করতে পারছে না? কেন খুব কঠোর হস্তে এই ধরনের দাঙ্গা হাঙ্গামাগুলোকে, এই ধরনের যে মানে দেশের ভিতরে যেগুলো ঘটছে সেগুলো কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? সেখানে তাদের ব্যর্থতা নিশ্চয়ই আছে। তারপরেও বলি যে গণঅভ্যুত্থান পরবর্তী একটা দেশে যা যা কিছু ঘটে এবং যা যা কিছু ঘটানো হচ্ছে এবং তার পেছনে যা শক্তি আছে, সেটা মোকাবেলা করা খুব কঠিন। তারপরে তো একটা মোটামুটি স্থিতি অবস্থা তৈরি করেছে এই সরকার, তার মধ্যে হঠাৎ এদিক সেদিক ঘটে যায়, ছাত্ররা নেমে যায়, শ্রমিকরা নেমে যায়, এই ইসকন নেমে যায়, এভাবে অস্থিতিশীল করার চেষ্টা করে। এবং তার পেছনে কারা আছে, কাদের স্বার্থ, এটা আমরা বুঝি দেশে এবং দেশের বাইরে। কিন্তু সরকার এই জায়গাগুলোতে নমনীয়তার একটা যুক্তি দেখায়। আমরা তো ওই ফেসিবাদের মতো পুলিশকে ব্যবহার করতে পারি না, তাহলে পুলিশ রাখছেন কেন? পুলিশের কাছে অস্ত্র দিচ্ছেন কেন? পুলিশের আইনটা কেন বলবৎ রাখছেন? আপনি পুলিশ রাখবেন, পুলিশের আইন থাকবে, পুলিশের হাতে অস্ত্র থাকবে, পুলিশ বৈধভাবে তার সব কর্তৃত্ব ব্যবহার করবে। অর্থাৎ দিন শেষে রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে এবার আমাদেরকে কঠোর হতেই হবে। এখানে নমনীয়তা মানে হচ্ছে আপনি অপরাধকে উস্কানি দিচ্ছেন বা লালন করছেন। আব্দুল হক, নাজমুল আশরাফ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে দেশ সাম্প্রতিকের সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।